সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা আর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে। আর এই উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টার পরীক্ষাকে টার্গেট রেখে এডুকেশন বিষয়ে আজকের আমাদের বিশেষ বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তৈরি মডেল প্রশ্নপত্র। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, আজকের এই ভিডিও তোমাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পদ্ধতিকে অর্থাৎ অনুসরণ করে বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তৈরি এই প্রশ্নপত্র। এখানে 40টি প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় থাকছে 1 ঘন্টা 15 মিনিট। এই 40টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারবে সেটা তোমরা এটার মাধ্যমে যাচাই করতে পারবে। আর এই প্রশ্নগুলো তোমরা নোটস করে নিতে পারো। এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তাই তোমরা যদি এডুকেশন বিষয়টি তোমাদের থেকে থাকে তাহলে এই ভিডিওটি একেবারেই স্কিপ করো না। আর তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো, কারণ তোমাদের টপার বানাবো আমরা। তো চলো শুরু করা যাক। যেহেতু তোমাদের হাতে সময় খুব কম, তাই আমরা খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু প্র্যাকটিস করাবো, তাই খুব ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আজকের প্রথম প্রশ্ন দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এন.কে. সিদ্ধান্ত। এন.কে. সিদ্ধান্ত কথার অর্থ হচ্ছে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, ঠিক আছে। আর বিশ্ববিদ্যালয়ের সভাপতি কে ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে সম্পাদক কিন্তু ছিলেন এন.কে. সিদ্ধান্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে। চলো নেক্সট, সিআরসি পুরো কথা হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড। তো এর কথা নিম্নত কোন শিক্ষা কমিশনে উল্লেখ করা হয়? দেখো, সিআরসি মনে রাখবে মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশনে, মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ মুদালিয়ার কমিশনে কিন্তু এই কথাটি উল্লেখ করা হয়, সিআরসি অর্থাৎ কিউমুলেটিভ রেকর্ড কার্ড। চলো নেক্সট, 3 নম্বর প্রশ্ন, বৃত্তীয় কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত সংস্থা কোনটি? দেখো, বৃত্তীয় কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত সংস্থা হচ্ছে AICTE অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। মনে রাখবে প্রত্যেকটির ফুল ফর্ম তোমরা কিন্তু মনে রাখবে। এডুকেশনের ফুল ফর্ম থেকে প্রশ্ন কিন্তু আসে, অর্থাৎ পুরো নাম কি তোমাদেরকে পুরো নামগুলো একটু বলে দিচ্ছি। NCTE এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। CABE এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। AICTE এর পুরো নাম হচ্ছে বললাম অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। তাহলে টেকনিক্যাল অর্থাৎ কারিগরি শিক্ষা, তাহলে AICTE এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর ইউজিসি পুরো নাম ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। চলো নেক্সট আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শিক্ষা কমিশনগুলি সময়কালের সঠিক ক্রমটি কি? তোমাদের এরকম সময়কাল অর্থাৎ সাল থেকে একটা প্রশ্ন গ্যারেন্টি আসবে, তাহলে তোমরা একটু দেখে নাও ভালো করে। উত্তর হয়ে যাবে অপশন 2, অর্থাৎ প্রথমে বলা হচ্ছে যে ভারতীয় শিক্ষা কমিশন, প্রথমে অপশন 2 অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যেটা হচ্ছে সময় হচ্ছে 1948-49 সাল। অপশন 3 মাধ্যমিক শিক্ষা কমিশন 48-49 পরে 52-53 মাধ্যমিক শিক্ষা কমিশন, মানে 52 সাল থেকে 53 সাল। আর অপশন 1টা হচ্ছে তারপরে ভারতীয় শিক্ষা কমিশন, যেটা হচ্ছে 1964 সালে কোঠারি কমিশন। আর জাতীয় শিক্ষানীতি 1986। তাহলে কোনটা আগে হলো? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, নোট করো তোমরা। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-49, মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53, আর ভারতীয় শিক্ষা কমিশন হচ্ছে 1964, আর জাতীয় শিক্ষানীতি এটা হচ্ছে 1986। ওকে, তো ডিটেলসলি বলতে গেলে তোমাদের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে। তো তোমরা এরপরে ভিডিওগুলো আমরা ডিটেলসলি আলোচনা করবো নাকি ডাইরেক্ট তোমাদের উত্তর বলে চলে যাব, তো কোনটা তোমাদের সুবিধা এটাও তোমরা কিন্তু জানাবে। তো চলো 40টার মধ্যে তোমরা কতগুলো পারতে এটাও কিন্তু জানাবে। চলো 5 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড ড্যাশ স্তরের শিক্ষার কর্মসূচি। দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড কথার অর্থ তোমাদেরকে জানিয়ে দিই। শিক্ষা সহায়ক যে সমস্ত উপকরণ যেমন চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, তো এগুলো কোন স্তরে? মনে রাখবে প্রাথমিক স্তরে শিক্ষার কর্মসূচি। নেক্সট, ডিগ্রি থেকে চাকরিকে বিচ্ছিন্নকরণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো করার কথা বলা হয় কোন কমিশনে? মনে রাখবে NEP 1986 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 1986-তে এটা কিন্তু বলা হয় ডিগ্রি থেকে চাকরিকে বিচ্ছিন্নকরণ। নেক্সট 7 নম্বর প্রশ্ন, দেখো, জাতীয় শিক্ষানীতি 2020-তে মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা ব্যবস্থা গঠন করার কথা বলা হয়েছে। 1 নম্বর, বিবৃতি 2-এ বলা হয়েছে এই নীতির উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সৃজনশীল, চিন্তাশীল এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করা। ঠিক আছে, তাহলে এই দুটো কিন্তু বিবৃতি পরস্পর সত্য এবং দুটোই হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলা হয়েছে প্রশ্ন, দেখো, ভারতে তপশিলি জাতির জন্য প্রথম সংরক্ষণ যে ব্যবস্থা চালু হয়েছিল কত সালে? মনে রাখো 1950 সালে ভারতের তপশিলি জাতির জন্য প্রথম সংরক্ষণের ব্যবস্থা কিন্তু করা হয়। নেক্সট আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্ন।
11 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। তাহলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, খুব ভালো করে মনে রাখবে। চলো নেক্সট, এরপরের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। মাতৃভাষা মাতৃদুগ্ধ সম উক্তিটি কে বলেছেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। মাতৃভাষা মাতৃদুগ্ধ সম বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। চলো নেক্সট, 13 নম্বর প্রশ্ন। বিবেকানন্দের মতে শিক্ষক কি? দেখো, বিবেকানন্দের মতে শিক্ষককে হতে হবে বিবেকবান এবং আত্মত্যাগী। এগুলো তো সব ঠিকই, তবে এ আর সিটি হচ্ছে সম্পূর্ণ সঠিক। কারণ বিবেকানন্দ বলছেন যে নিরপেক্ষ এবং সংবেদনশীল হবে শিক্ষক এবং কঠোর এবং নিয়ম অনুবর্তী হবেন। এটা হচ্ছে বিবেকানন্দের মতে শিক্ষক, মনে রাখবে। অর্থাৎ অপশন এ এবং সি দুটোই কিন্তু সঠিক। চলো নেক্সট, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? দেখো, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় কিন্তু 1897 সালে, মনে রাখবে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় 1897 সালে। চলো নেক্সট, 9 তালিম শিক্ষার প্রবর্তক কে? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। তো এটা কিন্তু মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী 9 তালিম ছাড়াও বুনিয়াদী শিক্ষা, তো এই 9 তালিম শিক্ষার প্রবর্তক হচ্ছে, মনে রাখবে, মহাত্মা গান্ধী। আর রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা কী ছিল সেটা তোমরা কমেন্ট করে জানাও। চলো নেক্সট, ওয়ার্ধা পরিকল্পনা গৃহীত হয় কত সালে? দেখো, ওয়ার্ধা পরিকল্পনা গৃহীত হয় 1937 সালে। ওয়ার্ধা পরিকল্পনা। নেক্সট, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেন। বলছে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সম্পূর্ণ মুক্ত থাকে, বাট এভরিওয়ার সব দিক থেকেই হি ইজ ইন চেন, একটা চেনের মধ্যে থাকে, শৃঙ্খলিত অবস্থায় থাকে। তো এটা কথাটা কি বলেছেন? মনে রাখবে রুশো, প্রকৃতিবিদ রুশো। নেক্সট, নিম্নত কোনটি রুশোর লেখা গ্রন্থ? মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এমিলি। এমিলিটি হচ্ছে রুশোর লেখা একটি গ্রন্থের নাম। নেক্সট, 19 নম্বর প্রশ্ন। জন ডিউইর মতে শিক্ষা হলো ড্যাশ প্রক্রিয়া। মনে রাখবে, জন ডিউইর মতে শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া বা ত্রিমুখী প্রক্রিয়া। 20 নম্বর প্রশ্ন। শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংগঠন, উক্তিটি কে করেছেন? দেখো, শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংগঠন, উক্তিটি করেছেন জন ডিউই। নেক্সট, 21 নম্বর প্রশ্ন। ভিন্ন ধরনের সক্ষমতা বলতে কেবল শারীরিক অক্ষমতাকে বোঝায়। অপশন 2। তাহলে ভিন্ন ধরনের সক্ষমতা বলতে কেবল কি শারীরিক অক্ষমতাকে বোঝায়? তো এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। এরপর বলছে ভিন্ন ধরনের সক্ষমতা সম্পন্ন ব্যক্তির বিশেষ প্রতিভা থাকতে পারে, একদম। সেই জন্যই ভিন্ন ধরনের সক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের স্পেশাল চাইল্ড কিন্তু বলা হয়। তো এদের বিশেষ প্রতিভা কোনো ক্ষেত্রেই থাকতেই পারে। পরের কোশ্চেন, বিবৃতি 3। ভিন্ন ধরনের সক্ষমতা একটি স্থায়ী এবং অপরিবর্তনীয় অবস্থা। তো এটাও কিন্তু সত্য। চলো নেক্সট আমরা চলে আসবো 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো, অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থীকে শ্রেণী শিক্ষক একটি রচনা লিখতে দিলেন, কিন্তু শিক্ষার্থীটি সঠিকভাবে শব্দ এবং যথাযথ ব্যাকরণ ব্যবহারের মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারছে না। এক্ষেত্রে শিশুটির মধ্যে যে শিখন অক্ষমতা রয়েছে তা হলো, দেখো, ডিসগ্রাফিয়া। সঠিকভাবে শব্দ এবং যথাযথ ব্যাকরণ কিন্তু পারছে না। গাণিতিক সমস্যা হলে কি হতো? ডিসক্যালকুলিয়া। আর ডিসলেক্সিয়া জিনিসটা কি সেটাও তোমরা জানাবে, এক্ষেত্রে কি সমস্যা হয় ডিসলেক্সিয়াতে। চলো নেক্সট, 23 নম্বর প্রশ্নটি আরও বেশি গুরুত্বপূর্ণ। ব্রেইল পদ্ধতি কবে চালু হয়? মনে রাখবে 1829 খ্রিস্টাব্দে ডক্টর লুইস ব্রেইল কিন্তু তিনি ব্রেইল পদ্ধতি চালু করেন, সেটা হচ্ছে 1829 সালে। নেক্সট, শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা পদ্ধতি কোনটি? দেখো, শ্রবণ কথার অর্থ হচ্ছে কানে কম শোনা। তো কানে কম শুনলে কোন শিক্ষা পদ্ধতির মাধ্যমে তাদেরকে পড়ানো যেতে পারে? দেখো, কানে কম শুনলে ব্রেইল পদ্ধতি, এটা দৃষ্টিহীন প্রতিবন্ধী। তো শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ওষ্ঠ পঠন পদ্ধতি, মনে রাখবে। এই ওষ্ঠ পঠন, ঠোঁট নাড়াচাড়া দেখে কিন্তু আমরা এই এই শিশুদের কিন্তু শিক্ষা দিতে পারি। তো ওষ্ঠ পঠন পদ্ধতি, মনে রাখবে। ওষ্ঠ কথার অর্থ হচ্ছে ঠোঁটের মাধ্যমে পড়াশোনা। চলো নেক্সট, ডিসক্যালকুলিয়া। দেখো, আমি বলছিলাম যে ডিসক্যালকুলিয়া কী ধরনের শিখন অক্ষমতা? ডিসক্যালকুলিয়া বলেছে, তাহলে এটা হচ্ছে গণিতে, ক্যালকুলেশন করতে সমস্যা, গণিতে অসুবিধা। নেক্সট, নিম্নোক্ত কোনটি বৌদ্ধিক ক্ষমতার বৈশিষ্ট্য? দেখো, 4টে অপশনের মধ্যে মানসিক বিকাশের সীমাবদ্ধতা, এটি কিন্তু একটি বৌদ্ধিক অক্ষমতার বৈশিষ্ট্য, মনে রাখবে। এরপর দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন। এখানে দেখো সমন্বিত পাঠ্যক্রম আছে, সমতা নিশ্চিতকরণ আছে, সহায়ক প্রযুক্তি আছে, আর 4 নম্বর যেটা হবে সেটা হচ্ছে সামাজিক ঐতিহ্য বা সামাজিক সংহতি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে পড়ে। নেক্সট, 28 নম্বর প্রশ্ন। দেখো, শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একটি বড় বাধা। বলছে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একটি বড় বাধা। কারণ বলছে শিক্ষকদের অনেকাংশ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষণ প্রদানের জন্য প্রশিক্ষিত নয়। এবারে বিবৃতি ও কারণ বিবেচনা তোমাদের করতে হবে। তো অপশান কী হয়ে যাবে, এ এবং আর দুটোই সঠিক, কিন্তু আর এর সঠিক কিন্তু ব্যাখ্যা নয়। তো দেখে নাও, এ এবং আর দুটোই সঠিক কিন্তু সঠিক ব্যাখ্যা নয়, মানে দুটো নিজের দিক থেকে সঠিক কিন্তু একে অপরের কারণ নয়, মনে রাখবে। চলো 29 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বিদ্যালয়ের প্রধান ভূমিকা কী? দেখো, অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের সমাজ গঠনে বিদ্যালয়ের প্রধান ভূমিকা হচ্ছে সকলের জন্য শিক্ষা নিশ্চিত করা। চলো নেক্সট, অনিয়ন্ত্রিত শিক্ষার যে বৈশিষ্ট্যটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের সহায়ক। দেখো, অনিয়ন্ত্রিত শিক্ষা মানে কি তোমরা জানো, যে শিক্ষায় কিন্তু কোনো নিয়ন্ত্রণ থাকে না। তাহলে সমাজ গঠনের সহায়ক কোন বৈশিষ্ট্য? এটা হচ্ছে পারস্পরিক সম্মান প্রদর্শন। অনিয়ন্ত্রিত শিক্ষাতেও এটা শেখানো হয়। তাহলে পারস্পরিক সম্মান প্রদর্শন, এটা তো একটা অনিয়ন্ত্রিত শিক্ষা, তো এটি সমাজ গঠনে কিন্তু সাহায্য করে। চলো নেক্সট, ডেলোর কমিশন কবে সংগঠিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট। তো ডেলো কমিশন সংগঠিত কে করেছিল সেটা আগে জানো। তো কে করেছিল ডেলো কমিশন সংগঠন? এটা হচ্ছে ইউনেস্কো। তো আমি তোমাদেরকে আবার বলেছি, ফুল ফর্মগুলো কিন্তু মনে রাখবে। তো চলো ফুল ফর্মগুলো বলে দিই। ইউনেস্কো এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ওকে, এটা হচ্ছে ইউনেস্কোর পুরো নাম। ইউএনও এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। WHO এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর IMF এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। চলো নেক্সট চলে আসবো 32 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কর্মসূচি গৃহীত হয় কত সালে? দেখো, সর্বশিক্ষা অভিযান কর্মসূচি খুব ইম্পর্টেন্ট, আবারও বলে দিচ্ছি, 2001 সালে গৃহীত হয় এবং কার্যকরী হয় 2002-এ। তাই সর্বশিক্ষা অভিযান কিন্তু আমরা অপশন ওয়াইজ 2001-কে কিন্তু নিয়ে নিলাম। গৃহীত হয়েছিল 2001 সালে এবং কার্যকরী হয়েছিল 2002-এ। আচ্ছা, ইউনেস্কোর ব্যবহৃত STM এর সম্পূর্ণ নাম কি? দেখো, ইউনেস্কোতে ব্যবহার করা হয় STM, এরপর নাম হচ্ছে সায়েন্স টেকনোলজি অ্যান্ড ম্যাথামেটিক্স। STM এর সম্পূর্ণ নাম। চলো নেক্সট, ইউনেস্কো কথাটির পুরো অর্থ কি? দেখো, তোমাদেরকে আগেই বলে দিয়েছি, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 35 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শিক্ষা কমিশনের মতে শিক্ষা কী ধরনের অধিকার? দেখো, আন্তর্জাতিক শিক্ষা কমিশনের মতে শিক্ষা হচ্ছে একটি সামাজিক নয় মৌলিক অধিকার, মনে রাখবে। আন্তর্জাতিক শিক্ষা কমিশনের মতে শিক্ষা হচ্ছে মৌলিক অধিকার। নেক্সট, TLC এর সম্পূর্ণ নাম কি? দেখো, TLC এর পুরো নাম হচ্ছে টোটাল লিটারেসি ক্যাম্পেইন। চলো এরপর আমরা চলে আসবো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। দেখো, প্রথমে বলছে জাতীয় সাক্ষরতা মিশন, এটা হয়ে যাবে, এটা সালটা দেখো মনে রাখো, উত্তর হয়ে যাবে 1988 সাল। জাতীয় সাক্ষরতা মিশন হয়েছিল 1988 সালে। শিক্ষার অধিকার আইন, এটা হয়ে যাবে অপশন ডি অর্থাৎ 2009। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, শিক্ষার অধিকার আইন কবে কর্মসূচি গৃহীত হয়? মনে রাখবে 2009 সালে। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তো উত্তর হয়ে যাবে অপশন হচ্ছে 1978। পূর্ণ সাক্ষরতা অভিযান অর্থাৎ টোটাল লিটারেসি ক্যাম্পেইন, এটা হয়েছিল, এটা হচ্ছে অপশন বি অর্থাৎ 1990 সালে। চলো নেক্সট 38 নম্বর প্রশ্ন, দেখো, ইতিবাচক মনোবিজ্ঞানের ধারণা কে দেন? দেখো, ইতিবাচক মনোবিজ্ঞানের ধারণা কিন্তু দেন, তো চারটে অপশনের মধ্যে কোনটা হবে আমি তোমাদেরকে বলছি না, তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো। ইতিবাচক মনোবিজ্ঞানের ধারণা কে দেন? ঠিক আছে, চলো নেক্সট 39 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, নিম্নোক্ত কোনটি ইতিবাচক মনোবিজ্ঞানের মূল ভিত্তি? ইতিবাচক মনোবিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে শারীরিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য নাকি সৃজনশীলতা বৃদ্ধি? উত্তর হয়ে যাবে মানসিক স্বাস্থ্য। তো তোমাদেরকে বলে দিই, এতক্ষণে তোমাদের কমেন্ট নিশ্চয়ই করা হয়ে গেছে। ইতিবাচক মনোবিজ্ঞানের ধারণা দেন কিন্তু উত্তর হয়ে যাবে মার্টিন সেলিগম্যান, ইতিবাচক মনোবিজ্ঞানের ধারণা দেন। চলো নেক্সট প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি নিজেকে মানসিক চাপ মুক্ত রাখতে এবং মানসিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে বলছে নিয়মিত ধ্যান করেন বলে জানালেন। তো ভালো কথা। তো ব্যক্তিটির এই অভ্যাসটি ইতিবাচক মনোবিজ্ঞানের কোন দিকটিকে প্রতিনিধিত্ব করে? তো এটা নিজে সে ভালো থাকবে, তাহলে আমি কি বলতে পারি যে নিজের মানসিক চাপ সে রাখতে ব্যায়াম করছে, তাহলে এটা কিন্তু তার একটা ভালো দিক, তাই আত্মসচেতনতা সম্পূর্ণ ব্যক্তি তিনি, অর্থাৎ অপশন এ, তার আত্মসচেতনতা কিন্তু রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের জন্য 40টি প্রশ্ন, আর এই 40টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর মনে রাখবে, এর আগেও ক্লাস 12-এর এডুকেশন বিষয়ে আমরা একটা আলাদা করে প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, তো তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো এবং প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা
এখানেই শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।